সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। টিম যমুনার জার্নিতে ক্যামেরাবন্দি স্পটগুলো। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখায়। আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, লিভার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যু। হবিগঞ্জে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাড়ছে চুরি ডাকাতিও। প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না। আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। উত্তরবঙ্গ থেকে 35 থেকে 37 টাকার বেগুন আর শশা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন সহকর্মী আখলাকুস সাফা ও নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন গোলাম মোস্তফা রুবেল। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকায়, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শশার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300 এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত পড়ে? 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80 পৌঁছাই। আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না, একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরও 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100। তা আপনি তো 1500 টাকা এখানে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি যে বাজারে যে খরচটা দেবো, এর থেকে চাঁদার পরিমাণ বেশি। বাজারে ধরেন মাল নামালাম 500 টাকাতে মাল নাম, লিভার বকশিস 300 আরও আছে, এগুলো দিয়ে 500 টাকা যায়। সে জায়গায় চাঁদা দিলাম 1000 টাকা, তাহলে কেমন লাগে? চাঁদা আদায় হচ্ছে কিনা তাও নিশ্চিত করছেন কয়েকজন। পিছনে পিছনে খাজনার স্লিপ পিছনে দিতে হাতে যান স্লিপ আছে না, স্লিপ থাকলে যাইতেই দিবেন। খাজনার নামে এই চাঁদা থেকে বাঁচতে কেউ কেউ সরাসরি মাঠ থেকে কৃষিপণ্য ট্রাকে তোলেন। তাতে রক্ষা নেই, এখানেও হাজির চাঁদা আদায়কারীরা। যারা নিচ্ছেন তো আপনি হাট, জি, তাহলে আপনি এইখান থেকে কেমন ঢোকেন? এটা আমার মানে এরিয়া ভেতর পড়ে, মানে আপনি যে হাটের একটা এরিয়া আছে, তো এইটা তো হাট না। হাট না, হাট থেকে তো এটা কিন্তু খালি এটা এখানে না, কত হবে? 10 কিলো দূর হবে না হাট থেকে? ইজারাদার তাহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ফোনে কথা হয় তার সাথে। চাঁদার বিষয়টি অস্বীকার করেন তিনি। কোথায় সেটা? আমাদের লোকজন কোনো খাজনা আদায় করে না বাইরে। কিন্তু আপনার লোক ওইখানে যে আপনার স্লিপ দিয়ে নিচ্ছে, টাকা নিচ্ছে। তাহলে এমন হতে পারে যে ওরা হচ্ছে যে আমার নামে করতে পারে। পথে পথে আরো কত কি ঘটতে পারে সচক্ষে দেখতে সবজি বোঝাই ট্রাকে টিম যমুনা। অবশ্য ছদ্মবেশ নিতে হলো চালকের পরামর্শে। সিরাজগঞ্জ হয়ে আব্দুল কাশেমের পণ্য বোঝাই ট্রাক যাবে রাজধানীর কারওয়ান বাজারে। বেগুন, শশা, কাঁচামরিচ সহ পেছনে বোঝাই হয়েছে 10 টনের মতো কাঁচামাল। চালক কাশেম জানাচ্ছিলেন, পথে পথে হুট করে দাঁড় করানো হয় ট্রাক, একটি স্লিপ ধরিয়ে দিয়ে নেওয়া হয় টাকা।
সিরাজগঞ্জ শহরে এবং এখানে আমাদের বগুড়া কাহালুতে আছে এবং যাত্রাবাড়ি মেন শহরে। কত টাকা করে নেয়? ওখানে 350 টাকা লাগে। 350 টাকা। এটা কি ট্রাকের সাইজ বুঝে নাকি হচ্ছে সবার থেকে? না সবার একই। শ্রম মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী সারা দেশে সড়ক পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠন আছে 932টি। তাদের আয়ের প্রধান উৎস পরিবহন থেকে তোলার চাঁদা। জানা গেছে এক একজন ট্রাক চালককে প্রতি ট্রিপেই চাঁদা গুনতে হয় 1000 টাকার মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হচ্ছে, সিরাজগঞ্জে ঢুকতে আর 25 কিলোমিটার। হঠাৎ সামনে দেখা যায় ট্রাক আটকে টাকা নেয়ার দৃশ্য। দ্রুত এগিয়ে যাই আমরা। হাতে লাঠি কেন? লাঠির গাড়ি চাপা দেয় বড় ভাই, তার জন্য লাঠি নিয়ে অনেক সময় টাকা না দিলে ভয় দেখাই। ঠিক আছে, আমি লাঠি নিয়ে যদি আমি টান জায়গা হইলে গেলা জোর করে টাকা নিলে ওটা চাঁদা হবে না? না না, জোর করে নিচ্ছি না তো ভাই। ওই যে লাঠি হাতে, আপনার লাঠি আপনাদের এই যে গাড়ি অনেক। কই আপনার লাঠিটা কই? লাঠিটা ফালা দিছেন? না না না, এই যে লাঠি। আপনি এই কাজটা কত বছর ধরে করেন? আমি আজকেই প্রথম? হ্যাঁ, কিন্তু সকাল থেকেই তোলে আপনি ধরেন বদলি করি। না 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 না, হ্যাঁ ভাই। ও আপনি নিজেও আসল লোক না? না না না, আমি আসলে আপনি আরেকজনের প্রক্সি? হ্যাঁ, মাঝে মধ্যেই। ওই পথ ঘুরে আরেক বাজারের পথে আমরা। ক্যামেরা দেখলে সটকে পড়েন তারা, তাই আড়াল থেকে অনুসরণ। জিজ্ঞেস করে দেন আমার সাথে কোনো খারাপ রাপ পাইছে নাকি। আমি অন্য আপনি টাকা নিতেছেন, এটাই তো খারাপ ব্যবহার। এই টাকাটার তো কোনো কাজ নাই। মালিক আছে, ঠিক আছে। তো ওনারা কেন রাস্তা দিয়ে যাবে আর আপনাদেরকে চাঁদা দিবে? আপনার রাস্তার উপরে তো কোনো চাঁদা নাই। ঠিক আছে, কোনো পুরসভার চাঁদা রাস্তার উপরে? ঠিক আছে স্যার। চাঁদা আদায় হচ্ছে এমনভাবে চুপচাপ দিয়ে দিলে সমঝোতা, আর না দিতে চাইলেই লাঠির বাড়ি। এই চাঁদাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন জেলা প্রশাসক? না, এখানে কোনো সমঝোতার কোনো নেই। আমাদের কাছে এই ধরনের কোনো কেউ কিছু বলেও নাই, আর আমরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কথা হলো চাঁদাবাজি হলেই সেটা বন্ধ, কোনো সমঝোতা বলে কিছু নেই। মানে এক কথায় আমরা চাঁদাবাজি পাচ্ছি, যেগুলো আমরা চাঁদাবাজি পাচ্ছি, অর্থাৎ তাদেরকে কোনো মানে যারা এই টাকাটা রাস্তার বিভিন্ন জায়গায় কালেকশন করছে, তারা এটা চাঁদাবাজি করছে। মালিক সমিতি বা শ্রমিক ফেডারেশনের নামে যত চাঁদা, তা নাকি শ্রমিকদের বৃহৎ স্বার্থে খরচ করা হয়। রাতে খাবারের জন্য ট্রাক স্ট্যান্ডে দাঁড়ানো কয়েকজন চালকের কাছে জানতে চাই, এই পর্যন্ত কজন শ্রমিক পেয়েছেন সহায়তা? জি না, এখন পর্যন্ত পায় না কেউ। আপনারাও পান নাই? পাই নাই। আপনাদের পরিচিত কেউ পাইছে? না। এটা বলে যায় আছে হেগো অফিসে যারা উড়ায়, অফিসে দুই একজন অফিশিয়াল ভাবে দুই একজন ফাইলে পাইতার, কিন্তু যারা শ্রমিক আমরা যারা দেই, আমার খবর হারালো আর কোনো ইয়ে নেই। সিরাজগঞ্জ থেকে এবার ঢাকার পথে। গাজীপুর পার হতেই ব্রিজের দোহাই দিয়ে নেওয়া হচ্ছে ট্রাক প্রতি 200 টাকা। সড়ক ও জনপদের টোল নামে ম্যানুয়ালি এ চাঁদা নেওয়া হয় এক এক সময় এক এক স্পট থেকে। রাত 3টার মতো বেজে যায় কারওয়ান বাজারে পৌঁছাতে। কাশেমের ট্রাক থেকে মালামাল নামানো হলো, ভোর রাতের মধ্যে চলে গেল পাইকারি আড়ত হয়ে খুচরায়। পাইকারি আড়তে আসার পর নগরবাসীর জন্য পণ্যের দর ঠিক করেন আড়তদাররা। ফ্রেশটা 100 টাকার নিচে কোনো বেগুন নেই। বগুড়ার মহাস্থান হাট থেকে আসা এই বেগুন আর শসা, যেটি ছিল 37.5 টাকা কেজি, এটি ঢাকার কারওয়ান বাজারের খুচরা পর্যায়ে এসে দাম হয়ে যাচ্ছে 100 টাকা। বিস্তর একটা ফারাক। এখন কথা হচ্ছে, চাঁদাবাজি বা সমঝোতার ভিত্তিতে নেয়া টাকাকে যেভাবেই ডিফাইন করা হোক না কেন, পণ্যের দামে এগুলোর প্রভাব পড়ছে, আর এগুলো চলছে হাটে, বাজারে, মহাসড়কে এবং আড়ত পর্যায়েও। নতুন সরকারকে পণ্যের দাম কমাতে গেলে ওই সমঝোতার যে চাঁদা, সেখানে যেমন নজর দিতে হবে, তেমনি আপন পর বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা সবাই এর সঙ্গে জড়িত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সড়ক মহাসড়কের চাঁদাবাজি নিয়ে যমুনা টিভিতে খবর প্রচারের পর সিরাজগঞ্জে আটক করা হয়েছে 9 জনকে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলাম মোস্তফা রুবেল। রুবেল, অভিযানের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। নতুন করে আর কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়েও জানাতে চাই। রাব্বি, ইতিমধ্যে কিন্তু সকাল থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় তারা কিন্তু একদম কঠোরভাবে সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সকালে 9 জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত অভিযান কিন্তু চলমান রয়েছে। মহাসড়কে অনেকটা কঠোর অবস্থান রয়েছে এখানকার পুলিশ। আমি কথা বলতে চাচ্ছি এখানকার যিনি অফিসার ইনচার্জ আছে তার সাথে। সার্বিকভাবে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং মহাসড়কে যানজট মুক্ত রাখতে কি কি পদক্ষেপ করছেন আপনারা? জি ধন্যবাদ। আপনারা তো জানেন যে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, যেটা গোলচত্বর বলে, এটা উত্তরবঙ্গের একটি প্রবেশদ্বার। এখানে হাজার হাজার গাড়ি যাতায়াত করে প্রতিদিন। এখানে যে অবৈধ দোকানপাট, সিএনজি স্ট্যান্ড, এগুলো সমস্ত এখান থেকে অপসারণ করে ফেলছি ইতিমধ্যেই।
মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং এই নির্বাহী প্রকৌশলী মহোদয় ওনারাও আমার সাথে ছিলেন। তাই কি ওনারা যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেই মতে সমস্ত দোকানপাট এগুলো অপসারণ করতেছি। সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এগুলো সবগুলো অপসারণ করা হয়ে গেছে ইতিমধ্যে। একটা এই যানজট মুক্ত এই ইন্টারচেঞ্জ বা গোলচত্বর হাটিগুমরাধীন যে রাস্তাগুলা এগুলা আমরা দিন রাত কাজ করে যাচ্ছি ইতিমধ্যে পরিষ্কার করার চেষ্টা করছেন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একদম মহাসড়কটিকে পরিষ্কার রাখতে যে সমস্ত জায়গাগুলোতে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি স্থল অভিযান চলছে। রুবেল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়, পরে নেওয়া হয় আইসিইউতে। এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা করেন শিশুটির মা। তবে এ ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এ ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, পুলিশ কি বলছে জানাবেন। রাবি, শিশুটির যেখানে তাদের বাসস্থান সেখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ ইকো পার্ক সীতাকুণ্ড। সেই ইকো পার্কেরও মূল যে সড়ক রয়েছে সেখান থেকে আরো 5-7 কিলোমিটার গহীন জঙ্গলের ভেতরেই আসলে মূলত এই শিশুটিকে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে সেখান থেকে যে হাসপাতাল থেকে চিকিৎসা অস্ত্রোপচার শেষে আজ সকালে মৃত্যু হয়েছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম, আইন শৃঙ্খলার বাহিনীর সাথে কথা বলেছিলাম। আসলে যেহেতু গ্রাম এবং দুর্গম এরিয়া সেখানে আসলে সিসিটিভির কোনো ব্যবস্থা নেই এবং যেখানে সিসিটিভি রয়েছে সেই আওতার মধ্যে আসলে এই ধরনের কোনো ছবি কিংবা ভিডিও পাওয়া যায়নি যে শিশুটি যাচ্ছে কিংবা তার সাথে কেউ রয়েছে। ফলে যেহেতু ক্লুলেস ঘটনা, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেমন বেগ পেতে হচ্ছে তেমনি কিন্তু এখানে যারা রয়েছেন তাদেরও আসলে বেশ বেগ পেতে হচ্ছে। আইন শৃঙ্খলার পাশাপাশি এখানে যারা স্বজনরা রয়েছেন তারাও কিন্তু নানাভাবে চেষ্টা করছেন কোনোভাবেই কি আসলে এই শিশুটিকে সেখানে কারা নিয়ে গেছে, কার সাথে গিয়েছে সেই বিষয়গুলো বের করার। তবে এখনো পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সীতাকুণ্ড থানার বিভিন্ন সূত্র থেকে খবর করার কাজে তারা কাজ করছেন এবং আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি আজকে একজনকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে থানা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা বা নিশ্চিত করা হয়নি। ফলে সেই আটকের বিষয়টিও এখনো পর্যন্ত আমরা ধরে নিচ্ছি সেটি হয়নি। ফলে এখানকার যারা স্বজনরা রয়েছে তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। তারা আসলে বলছে যে ঘটনার আজকে 3 দিন হতে চলেছে, এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এটির সাথে জড়িত এটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো বের করতে পারেনি। তবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ কাজ করছে এবং একটি অভিযোগ উঠেছে যেহেতু শিশুটিকে দুর্গম এরিয়াতে পাওয়া গেছে, সেক্ষেত্রে ধর্ষণের একটি অভিযোগ আমরা আসলে প্রথম থেকে বিভিন্নভাবে স্বজনরা সহ অন্যান্যরা বলছিল। সেক্ষেত্রে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, এখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছেন। তারা বলছে মেয়েটির যে ডিএনএ সেটি তারা সংগ্রহ করেছে এবং সেটি ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তী 1 মাস পরে সেই রিপোর্ট পাওয়া যাবে, সেখানেই আসলে নিশ্চিত হওয়া যাবে মেয়েটি আসলে ধর্ষণের শিকার হয়েছে। সব মিলিয়ে যাই হোক মাসুম, সবাই কিন্তু বেশ চাঞ্চল্যকর ঘটনা, সবাই এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। মাসুম। সুমন, আপনাকে ধন্যবাদ। কিশোর গ্যাংয়ের দৌরাত্মে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরেই দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা, এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাটক সিনেমার শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত 26 ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। 7-8 জনের ডাকাত দল আমার ছোট ভাই ঘরের দরজা ভেঙে আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ও ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছোট ছেলে বললো যে আপনার বাবা চিৎকার করেন না, আর আমরা মাইরে ফেলিব।
চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা যেভাবে ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতে চায় না, মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। সচেতন মহল বলছে পুলিশের তৎপরতা সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গেছে। এর সুযোগে বিপদগামী হচ্ছে কিশোররা, জড়িয়ে পড়ছে অপরাধে। এইগুলি আসলে একটা শহরকে নষ্ট করার জন্য যথেষ্ট, একটা শহরের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি আশা করব তাদের পিতামাতারাও এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং পাশাপাশি প্রশাসন কঠোরভাবে এইগুলো দমন করবেন। তবে পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অপরাধীদের আনা হবে আইনের আওতায়। আমাদের কার্যক্রম থেমে নেই, আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করেছি এবং আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রম সেটি চলমান আছে। আমরা ফুটেজ কালেক্ট করা এবং জিজ্ঞাসাবাদ করা এবং আমরা এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জেলাবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।